বাসর ঘরে বিছানায় বসে বাবার মৃত্যুতে কান্না করছে আলিজা। একদিনে বাবার মৃত্যু আর মেয়ের বিয়ে, এরকম ঘটনা হয়তো এই পৃথিবীতে খুব অল্পই ঘটেছে। অন্যদিকে বাসা থেকে জোর করে বিয়ে দেওয়ায় আলমারি থেকে নিজের পোশাক ব্যাগে তুলছে নতুন বর আরসাল। যে বাড়িতে তার আর তার পছন্দের কোনো মূল্য নেই, সে বাড়িতে কোনোভাবেই আর একটা রাতও কাটাতে পারবে না সে। আর যেখানে বাসর রাত তো বিলাসিতা। আরসাল আর তিথির 2 বছরের ভালোবাসার কোনো মূল্যই দিল না তার পরিবার। যদিও ভালোবাসার সময় কম, তবুও সে তিথিকে প্রচণ্ড ভালোবাসে। তিথির কথা ভেবে বুক ভারী হয়ে আসছে আরসালের। হুটহাট করে কোথায় থেকে কোন মেয়েকে সাথে এনে ফাঁদে ফেলে সোজা বিয়ে দিয়ে দিল তার বাবা। রাতের অন্ধকার দূর হতে না হতে বাবাকে চিরতরে হারিয়ে ফেলে আলিজা। একজন বাবা যে একটা মেয়ের কাছে ঠিক কতটা মূল্যবান, সেটা হয়তো সেই বাবা মেয়ের ছাড়া আর কেউ বুঝতে পারবে না। ব্যাগে নিজের পোশাক তুলছে আর রাগে ফুটছে আরসাল। এমনিতে বাবাকে হারানোর শোক, আবার অন্যদিকে মনের বিরুদ্ধে গিয়ে যাকে বিয়ে করতে হলো, এইরকম এক পরিস্থিতি, তার এরকম ব্যবহার থেকে শব্দ করে কেঁদে ফেলে আলিজা। আলিজা শব্দ করে কেঁদে ফেলায় আরসালের কপালে বিরক্ত ছাপ স্পষ্ট দেখা দিল। আরসাল আলমারি থেকে শার্ট বের করে ঢিল মেরে নিচের ব্যাগে রেখে আলিজার দিকে তেড়ে যায় সে। উফ, থামবেন আপনি? আমার জীবনটা তো শেষ করে দিয়েছেন, এখন আবার এখানে বসে বসে কী নাটক শুরু করলেন? আলিজা অসহায় চোখে তাকিয়ে আছে আরসালের দিকে। মাথায় কাপড় দেওয়া ঠিকই, তবে মুখ ঢাকা, ঘোমটা না। তাই সহজে আরসালকে দেখে বুঝতে পারলো মেয়েটা কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে গেছে। এক পলক তাকিয়ে বুঝলো মেয়েটা অতিমাত্রায় সুন্দরী। কান্নার দরুন চোখ লাল বর্ণ ধারণ করছে। একে তো জোর করে বিয়ে দেওয়া, তার উপর মেয়ের এরকম কান্না করতে করতে চোখ ফোলা দেখে রাগ যেন অতিমাত্রায় বেড়ে গিয়েছে আরসালের। তবুও নিজেকে সামনে নিয়ে আলিজার দিকে প্রশ্ন ছুড়ে দিল, এরকম মরা কান্না কেন করছেন আপনি? আলিজা আরেক দফায় অবাক হলো। তার মানে উনি জানেনই না যে তার বাবা মারা গেছে, নাকি জেনেও এমন ব্যবহার করছেন তার সাথে? আপনি কিছু জানেন না? আরসাল এবার ভুরু কুচকে উল্টো প্রশ্ন করে, আপনি তো দেখলেনই কিভাবে বিয়ে হলো, আমি কিভাবে জানবো আপনার ব্যাপারে? আমি তো নিজেই নিজের সমস্যার সমাধান করব কিভাবে বুঝতে পারছি না, তার উপর আজকের এই ঘটনা। আমার বাবাকে খুন করা হয়েছে। কথাটা শুনে চমকে ওঠে আরসাল। আমতা আমতা করে আবার জিজ্ঞাসা করে, খুন? কিন্তু কেন? আর আপনি বা কিভাবে বুঝলেন? আমি আমার বাবাকে খুব ভালোবাসি, তিনি ছাড়া আমার কেউ ছিল না। এখন তো সেই বাবাও আমার সাথে রইল না। আরসাল নিজের মাথায় ঠান্ডা করে আলিজার পাশে গিয়ে বসলো। ভালো না হয় তিথিকে ভালোবাসে, কিন্তু এই মেয়েটা তো এখানে, এই মেয়েটার কোনো দোষ নেই। তার নিজের বাবা জোর করে তাদের এই বিয়েটা দিয়েছে। মেয়েটাকে আজকেই তার বাবাকে হারিয়েছে। অন্তত এটা জানার পর তার সাথে খারাপ আচরণ করা যায় না। এটা অমানবিক আরসাল নয় যে একদিকে ভেবে নয়। ভালো মেয়েটার সাথে ভালো ব্যবহার করলে হয়তো মিউচুয়ালি ডিভোর্স করা যাবে, আর তারপর তিথিকে সে বিয়ে করতে পারবে। কিন্তু এই কাজটা এই মেয়েটাকে দিয়েই করাতে হবে, কারণ আরসাল চাইলে পরিবারকে জানালে তার বাবা এটা কোনো দিন হতে দিবেন না। কিন্তু এখন এসব নিয়ে ভাবা যাবে না। বুদ্ধি যেহেতু মাথায় চলে এসেছে, তাহলে বাড়াবাড়ি না করে ভালো হঠকারিতা কিছুই হয় না। রাগের কারণে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু কোথায় যেত, কী করতো, কিছুই তো সে জানে না। সবচেয়ে ভালো হবে এই রাতটা চিন্তা করে কোনো পদক্ষেপ নিলে। যতই যাই হয়ে যাক, কালকে তিথির সাথে দেখা করতে হবে। তাকে সব কিছু বুঝিয়ে বলতে হবে। তিথি বুদ্ধিমতী মেয়ে, সে নিশ্চয় সব বুঝবে। ভাবনার ইতি টেনে আলিজার দিকে তাকায় মেয়েটা কেঁদেই যাচ্ছে। বললেন না তো, এক গ্লাস পানি খাওয়াবেন? গতকাল রাতের পর থেকে আর কিছু খাওয়া হয়নি, খুব পিপাসা পেয়েছে। আচ্ছা, আপনি কান্না বন্ধ করুন, আমি এনে দিচ্ছি। আরসাল পাশের টেবিল থেকে গ্লাসে পানি নিয়ে ভাবছে, আজকে আপনার বাবা না মারা গেলে অন্য কিছু না ভেবে এখানে নিশ্চিত অতিরিক্ত স্লিপিং পিল মিশিয়ে খাইয়ে দিতাম, রাতের মধ্যে গুম করে দিতাম সদ্য বিবাহিত স্ত্রীকে। কিন্তু আমি এতটাই নির্মম নই, তাই আজকে বেঁচে গেলেন। এই নিন, পানি খেয়ে নিন। আলিজা আরসালের হাত থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। পানি শেষ করে আরসালের দিকে আবার গ্লাসটা এগিয়ে দেয়। আরসাল আলিজার হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলে রেখে দেয়। কিছু খাবেন? না, আমার ক্ষুধা নেই। আপনার নাম হয়তো আলিজা, বাবা ডেকেছিল একবার। আপনি বলেছিলেন আপনার বাবাকে খুন করা হয়েছে, কী কারণে খুন করা হলো? কেই বা খুন করলো? আমার বাবা আমজাদ শেখ। আমজাদ শেখ? কী বলছেন আপনি? ওনার তো কোনো মেয়ে ছিল না, ইভেন ওনার তো একটা ছেলে, শুধু শুনেছি বাবার কাছে। আমি বাবার আগের পক্ষের মেয়ে। মানে? উনি 2বার বিয়ে করেছেন? হ্যাঁ। বিষয়টা একটু অবাক করে আরসালকে, কারণ এই বিষয়টা সবার কাছে অজানা। তার বাবা নিজেই আমজাদ শেখের এত কাছের মানুষ, তার ছেলে হয়ে এই বিষয়ে সে অবগত নয়।
এরকম ঘটনা ঘটলো কিভাবে? আলিজা কাঁদতে কাঁদতে জবাব দেয়, আমি তুরস্কে থাকতাম, বাবা আমাকে ওখানে রেখে দিয়েছিল। কিছুদিন ধরে মনে হচ্ছিল আমাকে কেউ অনুসরণ করছে, সেটা বাবাকে জানালাম। 1 সপ্তাহের মধ্যে তিনি এখানে নিয়ে আসেন। তার পরিবারের সাথে ছিলাম এই কয়েকদিন। গতরাতে বাবাকে বলি ভোরবেলা দুজনে হাঁটতে বেরোবো। বাবাও রাজি হয়ে যায়। ভোরবেলা বাবা ডাকলে দুজনে বেরিয়ে পড়ি। বাবার সাথে যারা থাকে তারা আমাদের থেকে অনেকটাই পিছনে ছিল। দুজনে হাঁটছিলাম আর গল্প করছিলাম। হঠাৎ কোত্থেকে একটা গুলি এসে সরাসরি বাবার বুকে বিঁধে যায়। আমার বাবা ওখানেই। কথাগুলো বলে আবার কান্নায় ভেঙে পড়ে আলিজা। আরসাল কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। সে এটাও বুঝতে পারছে না এই সময় সে যে আলিজাকে অনিচ্ছে বিয়ে করছে, ডিভোর্স দিতে চাচ্ছে, বা সে যে অন্য কাউকে ভালোবাসে, এসব বলা ঠিক হবে না। একে তো মেয়েটা বাবা হারানোর শোকে নিজেকে সামলে উঠতে পারছে না, আবার এরকম বিয়ে। আবার যদি তার বিষয়টা শুনে তাহলে একেবারে শেষ হয়ে যাবে মেয়েটা। আচ্ছা আপনি কান্না বন্ধ করুন, আমি খাবার এনে দিচ্ছি, খেয়ে ভালো মেয়ের মতো ঘুমিয়ে পড়বেন। কী হলো, চুপ করুন একটু। আমি সকালে আপনার সব কথা শুনে আপনাকে এ ব্যাপারে সাহায্য করব, কথা দিলাম। আমার শেষ সম্বলটুকু আমি হারিয়ে ফেলাম। আলিজা বিলাপ করে কান্না করতে থাকে। এদিকে আরসাল চলে যায় তার জন্য খাবার আনতে। খাবার গরম করে প্লেটে সাজিয়ে রুমে এসে দেখে আলিজা রুমে নেই। খাবারের প্লেট বিছানার উপর রেখে মেঝে থেকে ব্যাগটা তুলে আলমারিতে রাখে সে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা পার হয়ে গেছে। এত রাতে আবার সে কোথায় গেল ভাবতে ওয়াশরুমে পানির শব্দ শুনতে পায় সে। বুঝতে পারে হয়তো আলিজা ফ্রেশ হতে গিয়েছে। আলিজার বাবা আমজাদ শেখের সাথে তার বাবার আছে অনেক দিন ধরে। যখন আরসাল অনেক ছোট ছিল দুজনে একসাথে রজনীতে যুক্ত ছিল। আলিজার বাবার পদক্ষেপগুলো সবাই খুব পছন্দ করতেন, তাই আরসালের বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন যা করবেন একসাথে করবেন। তারপর থেকে আরসালের বাবা আর আলিজার বাবা একসাথে। আমজাদ শেখ যে কোনো সিদ্ধান্ত তার বাবার কথা শুনেই নিতেন। তবে তার ব্যাপারে আর বাইরে কোনো ব্যাপারে বাসায় কখনো আলোচনা হয় না। আমজাদ শেখের যে কোনো এক মেয়ে আছে সেটা আজকে জানতে পারলো আরসাল। আলিজা হাত মুখ ধুয়ে বাইরে চলে এসে দেখে আরসাল দাঁড়িয়েছে। তোয়ালে হবে? আমি তো আপনার নামটাও জানি না। আমি আরসাল, এই নামে ডাকতে পারেন। এই নিন তোয়ালে। তোয়ালে এনে আলিজার দিকে এগিয়ে দিয়ে, আচ্ছা ঠিক আছে। আলিজা আরসালের হাত থেকে তোয়ালে নিয়ে হাত মুখ মুছতে থাকে। আপনার জন্য খাবার এনেছি, খেয়ে ঘুমিয়ে পড়ুন। আমার খেতে ইচ্ছে করছে না। আমি কষ্ট করে খাবার গরম করে নিয়ে এলাম আর আপনি বলছেন খাবেন না। আপনি খেয়েছেন? হ্যাঁ খেয়ে নিয়েছি। আপনি খেয়ে নিন। আপনি বোধহয় আমার উপর রাগ করে ব্যাগ গুছাচ্ছিলেন কোথায় চলে যাওয়ার জন্য। এখন এসব ছাড়ুন, খেয়ে ঘুমিয়ে পড়ুন। আমি সোফায় ঘুমাবো, অনেক রাত হলো গিয়েছে, খেয়ে ঘুমান। কথাগুলো বলে আরসাল বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে যায়। আলিজা খাবারের প্লেট সামনে নিয়ে বসে আছে আর ভোরবেলা ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছে। তার বাবার শত্রু কে হতে পারে, এসব তার খুঁজে বের করতে হবে। নেওয়াজ আঙ্কেল অর্থাৎ আরসালের বাবা সাহায্য নিয়ে সব বের করতে হবে। তাকে একা করে দেওয়া শাস্তি তো খুনিকে পেতেই হবে। সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে। তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে পড়ে আলিজা। সকালে নামাজটা তার পড়া হয়নি। গতকাল তো সবচেয়ে খারাপ একটা দিন ছিল তার জন্য। সোফার দিকে তাকিয়ে দেখে আরসাল সেখানে নেই। উনি তো তাকে একটু ডেকে দিতে পারতেন। আলিজা বিছানা থেকে উঠে উজু করে ফজরের কাজা নামাজ আদায় করে নেয়। তখন আরসাল ঘরে ফিরেনি। তিনি কোথায় যেতে পারেন এত সকালে সেটা ভেবে পাচ্ছেন না আলিজা। আরসাল কি করে না করে বাসায় কেকে থাকে কিছুই জানে না আলিজা। রাতে হয়তো আরও দুজন দেখেছিল আলিজা, তবে কেউ কেন তার খোঁজ নিতে আসছে না। আলিজা নিজের সাথে ভাবে নেওয়াজ আঙ্কেলের সাথে কথা বলা তার বাবার বিষয়ে। আলিজা রুম থেকে বাইরে বের হওয়ার কথা চিন্তা করলে 16-17 বছর বয়সী একটা মেয়ে রুমে ঢুকে। এই মেয়েটা সে গত রাতে দেখেছিল। ভাবি ঘুম থেকে উঠলেন কখন? কিছুক্ষণ আগে। আমাকে ডাকা হয়নি কেন? ঘুমাচ্ছিলে তাই আমি ডাকতে নিষেধ করছে। আমি? হ্যাঁ, বাবা বলল তুমি হয়তো সারা রাত ঘুমাতে পারোনি, তাই ডাকতে নিষেধ করায় আমিও ডাকতে দেয়নি। আর ভাইয়া তো কলেজে চলে গেছে। কলেজ কেন? ভাইয়া তো কলেজের শিক্ষক, বাংলা পড়ায়। বাসায় কে কে আছে? আমি, আব্বু, আম্মি, ভাইয়া, আমি আর 2জন কাজের জন্য রাখা হয়েছে, তারা আছে। বাসায় অন্য কোনো পুরুষ নেই? না। তোমাকে এই সমস্যায় পড়তে হবে না। বাবা বলছে তুমি সবার সামনে যাও না। তোমার নামটাই তো জানি না। আমার নাম নওরিন, সবাই রনু বলে ডাকে, তুমিও রনু বলে ডেকো। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার জন্য অপেক্ষা করছি। নাওরিন আলিজাকে নিয়ে তার মায়ের ঘরে চলে যায়। উনি বসে বসে চশমা চোখে দিয়ে সুতোর কোনো কাজ করছিলেন। আলিজাকে দেখে হাতের কাজ সরিয়ে রাখেন। ওখানে দাঁড়িয়ে রইলেন কেন? এসো এখানে এসে বসো। মিসেস মোহনার কথা শুনে পাশে গিয়ে বসলো আলিজা। মিসেস মোহনা নওরিনকে নাস্তা নিয়ে আসতে বলল আলিজার জন্য। নওরিন টানা পায়ে চলে যায়। আলিজার মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করে, রাতে তো কিছু খাওয়া হয়নি, ঘুম কি হয়েছিল? জি, উনি খাবার গরম করে দিয়েছিল, আমি খেয়েছি। কে? আরসাল। উচ্চারণ আরসাল। জি। বাহ,
কাজের কাজ করেছে দেখছি আমার ছেলেটা। এর মাঝে নৌরিন নাস্তা এনে দিলেন। মিসেস মোহনা নিজে হাতে আলিজাকে খাইয়ে দিলেন। আলিজার ছলছল চোখে মিসেস মোহনার দিকে তাকাতেই তিনি আলিজার চোখের পানি মুছে দিয়ে কান্না করতে নিষেধ করলেন। ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি, বাবা মাঝে মাঝে তুলে খাওয়াতেন, আর আমি আমার সেই বাবাকেও হারিয়ে ফেললাম। আমি তো একা, চির একা হয়ে আমাকে নিঃস্ব করে দেওয়ার কার কি লাভ হতে পারে? খাওয়ার পর কান্না করতে নেই মা, চুপচাপ খেয়ে নাও, তারপর কথা বলে। কোনো কান্নাকাটি চলবে না। খাওয়া শেষ করে তিনজন বসে আছে এমন সময় নেওয়াজ আঙ্কেলের কথা মনে হলে তিনি কোথায় তা জানতে চাইলেন আলিজা। তোমার আঙ্কেল একটু কাজে গিয়েছে, হয়তো তদন্তের জন্য সাহায্য চেয়ে পুলিশ ডেকে পাঠিয়েছে। ও আচ্ছা, তোমার বাবা তার শেষ সময়ে তোমাকে তোমার আঙ্কেলের হাতে তুলে দিয়েছিল। তোমার আঙ্কেলও কঠোরভাবে তোমাদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। জানি না তোমাদের নিজেদের কতটা গুছিয়ে নিতে পারবে। তোমার আমার ছেলেটা খুব ভালো একটা ছেলে। তোমাদের মতামত না নিয়ে বিয়ে দিয়েছে তোমার আঙ্কেল, তাই সে রেগে আছে। তুমি তাকে সময় দিও। তার কথা শুনেছিল একটু, তাহলে দেখবে সে কতটা ভালো। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হতে বেশি সময় লাগে না। জি আন্টি। সবসময় মন খারাপ করে থাকবে না, আরসালের সাথে সময় কাটাবে, তাহলে দেখবে ভালো লাগবে। জি, চেষ্টা করব। আর উনি খুব ভালো মানুষ, আমি গতরাতে যতটুকু বুঝেছি। আলিজা ভাবছে গতরাতে ওনার ব্যাগ গোছানোর কথা জানাবে কিনা। এমন সময় বাইরে থেকে মিস্টার নেওয়াজের গলা ভেসে আসে। নাওরিন দৌড়ে বাইরে যায়। কিছুক্ষণ পর ভেতরে এসে আলিজাকে বাইরে যেতে বলে, তাকে যেতে বলেছে। মিসেস মোহনা ইশারা করে বাইরে গিয়ে দেখতে বলে। আলিজা ওড়না দিয়ে মাথাসহ সমস্ত শরীর ঢেকে ধীর পায়ে বাইরের রুমে যায়। বাইরের রুমে গিয়ে দেখে নেওয়াজ আঙ্কেল কয়েকজন পুলিশ সোফায় বসে আছে। আলিজাকে দেখে তারা দাঁড়িয়ে যায়। আলিজা এগিয়ে আসে, সবাইকে বসতে বলে। মিস্টার নেওয়াজ তাকে বসতে বলে। আমার বাবার খুনের তদন্তের কি খবর অফিসার? কিছু জানা গিয়েছে কি? যত তাড়াতাড়ি সম্ভব খুনিকে খুঁজে বের করুন। কেন আমাকে এত একা করে দিল? কি ক্ষতি করেছিল আমার বাবা? আমাদের তদন্ত চলছে ম্যাম। আসলে আমরা সব কেউ আপনার বিষয়ে জানতাম না। এখন কেউ বুঝে উঠতে পারছি না যে আপনি আমজাদ শেখের মেয়ে। আমরা চাচ্ছি এখন কেউ না জানুক, কারণ নেওয়াজ স্যার যতটুকু বললেন আপনাকে সেফ রাখতে, আপনাকে ছোটবেলা থেকে আড়াল করা হয়েছিল। মাত্র এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, এখন যদি শত্রু আপনার ব্যাপারে জেনে যায়, তাহলে আপনার উপরও আক্রমণ করবে। আমার ব্যাপারটা ভাবতে হবে না? প্লিজ আপনারা আমার বাবার খুনিকে ধরুন। ম্যাম, আপনি গতকালের ঘটে যাওয়া ঘটনাটা একটু বলুন। গতকালের কথা তো বলতেই পারিনি। অবশ্যই বলবো। আমি আমার বাবার খুনের বিচার চাই। আমার বাবাকে আমি অসম্ভব ভালোবাসি। প্রতিটা মেয়ে জানে বাবা আসলে কি হয়। আলিজা গতরাতে ভোরবেলা বের হওয়ার ঘটনাটা পরিপূর্ণ খুঁটিয়ে সব বলে দেয়। এতে কোনো রকম কুলুপলেও কাজে লাগাতে পারে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষ করে পুলিশ বিদায় নিয়ে চলে যায়। আলিজা আর নেওয়াজ বসেছিল। দুজনে বসে কথা বলছিল। এমন সময় বাবার বাসায় যাওয়ার কথা জানালে আরসালের বাবা আর না জানায় না, কারণ মেয়েটা বাবার জন্য সবসময় কান্না করেই চলেছে। ওখানে গিয়ে যদি একটু ভালো লাগে, তাই আরসালকে সাথে নিয়ে যেতে বলে। আলিজা রাজি হয়ে যায়। রাস্তার পাশে বসে বসে প্রিয় মানুষের জন্য অপেক্ষা করছে তিথি। সপ্তাহখানেক দেখা হয় না তাদের। গতকাল রাত থেকেও কথা হয়নি। সকালে গম্ভীর গলায় প্রিয় মানুষটা তাকে দেখা করতে বলল। সে বুঝতে পারছে না আরসাল সকালে গম্ভীর কেন কথা বলল। সে তো এরকম করে না। কি হলো তার? প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর আরসালকে আসতে দেখে দাঁড়িয়ে যায় তিথি। আরসাল এগিয়ে এসে তিথির সামনে দাঁড়ায়, কিন্তু অপরাধবোধ কাজ করছে। তিথির দিকে তাকাতে পারছে না সে। কিভাবে বা তাকাবে? সে অনেক বড় অন্যায় করে ফেলেছে সে। সবটা জানার পর তিথি কিভাবে রিয়াক্ট করবে সেটা ভেবে পাচ্ছে না আরসাল। তিথি নীরবতা ভেঙে আরসালের দিকে এগিয়ে আসে, সোজা জড়িয়ে ধরে তাকে, যেন কতদিন পর সামনে পেলে তাকে। একেই তো 7 দিন পর দেখা করলে, আবার এতক্ষণ অপেক্ষা করালে। বুকে মাথা রেখে সোজা হয়ে দাঁড়াও, একটা কথা আছে তোমাকে বলার। 2 হাত দিয়ে তিথিকে নিজের থেকে আলাদা করে সরিয়ে দেয়। কি এমন কথা যার জন্য তোমার বুক থেকে আমাকে সরতে হলো? তুমি জানো ওটা আমার একান্ত ব্যক্তিগত জায়গা, যেখানে আমার একটু শান্তি আর স্বস্তি মিলে। আমার কথাটা শোনো তিথি। জি বলুন। 2 হাত বুকে গুজে। তুমি রেগে যাচ্ছ কেন? আপনি কথা বলতে এসেছেন, বলুন, আমি শুনছি। তুমি এখন রাগ করলে আমি তোমার সাথে করা অন্যায়ের কথা কিভাবে বলবো তিথি? মানে বুঝলাম না। কিছু হয়েছে তোমার? অনেক কিছু ঘটে গিয়েছে আমার জীবনে তিথি। কি ঘটলো শুনি? আর তুমি মুখ বাংলার পাঁচের মতো করে আছো কেন? বিয়ে? কার বিয়ে? আমার বিয়ে। তোমার বিয়ে কি? গতরাতে বাবা মেয়েকে বাসায় আনে, তারপর জোর করে বিয়ে দিয়ে দেয়। মজা করছো আমার সাথে? প্রাং হচ্ছে আমার সাথে? তিথি, আমি কলেজের টিচার, আমি কেন তোমার সাথে এসব করব? সকাল সকাল তোমাকে ডেকে এরকম মজা করার ইচ্ছে আমার নেই। তাহলে তুমি যা বলছো সেগুলো কি আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, সত্যি বলছি। আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করব। মানে সত্যি বলছো তো? হ্যাঁ তিথি, আমি সত্যি বলছি, বিশ্বাস করো। এই আমাকে দেখে বুঝতে পারছো না? আমি চিন্তায় সারা রাত ঘুমাতে পারিনি। তিথির মুখে আর কোনো কথা নেই।
সে এখনও বিশ্বাস করতে পারছে না, তবে আরসাল তো এরকম মজা করে না তার সাথে। তবে এখন সে যেটা বলছে সেটা কি সত্যি? তার কি আরসালের কথা বিশ্বাস করা উচিত? যদি সে সত্যি বলে থাকে, তবে এটা কেন করলো তার সাথে? বিশ্বাস করতে বলছো? হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট। তিথি আরসালের বোনকে কল করে দেয়। তিথি ভাবে আরসাল হয়তো তার সাথে মজা করছে। তার বোন এখনই বলবে এসব কিছুই হয়নি, আর আরসাল ধরা পড়ে যাবে। তিথি ফোন দিয়ে জিজ্ঞাসা করে ওপাশ থেকে গম্ভীর কণ্ঠস্বরে উত্তর হ্যাঁ আসতেই তিথি কল কেটে দেয়। মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে তার। তোমাদের বাসার সবাই জানতো আমাদের ব্যাপারে, তাই না? তাহলে তোমরা সবাই মিলে আমার ভালো থাকা কেড়ে নিলে কেন আরসাল? আঙ্কেল তো আমাকে খুব পছন্দ করতেন, তাহলে এরকম কেন করলো তোমরা আমার সাথে? কম বিয়ে তো ভাঙিনি আমি তোমাদের জন্য। আমার সব শেষ করে দিয়ে এখন এসে বলছো তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে? বাহ! কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়লেন তিথি। একদম দিশেহারা লাগছে দেখতে। বারবার নাক টানছে আর চোখে মুছে যাচ্ছে। প্রিয় মানুষকে হারিয়ে গেলে বুঝি সব থমকে যায়। তিথি প্লিজ, আমি ভেবেছিলাম তুমি অন্তত আমাকে বুঝবে। তোমাকে বিয়ে করতে বলল আর তুমি বিয়ে করে নিলে। এতদিন দেখছি মেয়েদের তার বাসা থেকে জোর করে বিয়ে দিয়ে দেয়, এখন তুমি প্রমাণ করে দিলে ছেলেদেরও। তোমার বাবা যদি নিজের মাথায় রিভলভার ঠেকিয়ে প্রেসার দেয়, তাহলে তুমি কি করতে বলো তো? যা হয়েছে তা যে একেবারে সমাধানযোগ্য নয় সেটা তো না, তাই না? আসলে কি বলো তো, পুরুষ কষ্ট প্রকাশ করে না বলে তোমরা ভাবো আমাদের কোনো কষ্টই নেই। আর তাছাড়া আমি রাতে ব্যাগ গুছিয়ে বের হতে আসবো বলে ভেবেছিলাম। বের হয়ে কোথায় যেতাম আর মেয়েটার সাথে খারাপ আচরণও করে ফেলছিলাম। পরে জানলাম তার বাবাকে খুন করা হয়েছে। তার দাঁতটা আমার বাবাকে দেওয়া হয়েছে, জন্য বাবা অন্য পথ না দেখে এটা করেছে। তোমার উপর আমার ভরসা ছিল, ভালোবাসলে বিশ্বাস রাখতে হয়। তুমি তো, আমি যদি বিয়ে করে এসে তোমাকে এভাবে জানাতাম তাহলে কি করতে বলো? আমার এরকম আচরণ করা কি স্বাভাবিক না আরসাল? প্লিজ দিদি, তুমি অন্ততপক্ষে আমার থেকে দূরে সরে যেও না। তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি। আমি খুব তাড়াতাড়ি মেয়েটাকে ডিভোর্সের কথা জানাবো। তোমার বিয়ে হয়ে গেছে আরসাল, এখন আর আমার কথা মাথায় এনো না তুমি। তুমি আমি মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার কীভাবে ভাঙবো বলো? আর যেখানে মেয়েটার কেউ নেই, সে এখন তোমার দায়িত্ব। আর খেয়াল রেখো, অযত্ন করো না প্লিজ, তাকে সময় দিও। আমাকে ভুলে যেতে খুব একটা সময় লাগবে না তোমার। আরসি আরসাল, ভালো থেকো। আমি তোমাকে ছাড়া কীভাবে ভালো থাকবো? কথার কোনো উত্তর না দিয়ে নিজের গন্তব্যের দিকে পা বাড়ায় তিথি। চোখে যেন সে ঝাপসা দেখছে, বুক ফেটে কান্না আসছে। এতটা একা কখনো লাগেনি তার। খুব পছন্দের ভালোবাসার জিনিস মানুষগুলো কেন অন্য কারো হয়ে যায়? পিছন থেকে আরসাল বারবার ডাকতে থাকলেও পিছন ফিরে তাকায় না তিথি। সে এসেও বলে না, আরসাল যা হওয়ার হয়ে গেছে, তুমি আমার হয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমি খুব স্বার্থপর, আমি তোমার সাথে কাউকে দেখতে পারবো না। আরসাল যেন চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে তিথি, আর ভেতর থেকে একা হয়ে যায় আরসাল। ভালোবাসার পরিণতি এমন না হলেও পারত। সারাদিন সেই একই জায়গায় কাটিয়ে সন্ধ্যাবেলা বাসায় ফিরে আসে আরসাল। বাড়ির ভেতরে ঢুকেই দেখে তার বাবা বসে আছেন। আরসালকে দেখে ডাক দিলেন। আরসাল কাছে আসতে বসতে বললেন। আরসাল বাবার কথা মতো পাশে বসে। তিথি নাউরিনকে কল দিয়েছিল শুনলাম। হুম। ওকে যেন তোমার আশেপাশে আর না দেখে, আশা করছি বাবার কথা শুনবে। বাবা কেন করলেন আমার সাথে এটা? ওকে না মেনে নিলে আগে বলতেন। আর ওই মেয়ে তো এমনিতেই বাসায় রাখা যেত না, এভাবে বিয়ে দেওয়ার দরকার ছিল না। তোমার চেয়ে বয়সে আমি অনেক বড়, অনেকটাই। সম্পর্কে তোমার বাবা। আমি নিশ্চয়ই তোমার খারাপ চাইবো না। তোমার চেয়ে এই দুনিয়ায় বেশি দেখেছি আমি। এখন তোমার আবেগের বয়সও নেই। যা হয়নি, যে ভাগ্যে নেই, তার কথা আর ভেবো না। যে তোমার স্ত্রী, তাকে স্ত্রীর অধিকার দাও। আলিজা যেন কোনোভাবে বুঝতে বা জানতে না পারে তিথির ব্যাপারে। তার বাবা মারা গিয়েছে, আশা করছি তাকে সময় দিবে। এখন যাও, রুমে যাও, ফ্রেশ হয়ে আলিজাকে নিয়ে তার বাবার বাড়িতে যাও। আমি যেখানে কোনোদিন যাইনি সেখানে আজও যেতে পারবো না। আমার কথার অবাধ্য হওয়া আমি পছন্দ করি না, সেটা তুমি জানো আরসাল। ও বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, তৈরি হয়ে দুজনে চলে যাও। তাড়াতাড়ি ফ্রেশ হও, রুমে যাও। আরসাল আর কথা বাড়ায় না, রুমে চলে যায় সে। রুমে এসে দেখে আলিজা রুমে নেই। এত বেশি পাত্তা না দিয়ে ওয়াশরুমে চলে যায়। বাবার ওপর প্রচণ্ড রাগ হচ্ছে আরসালের। তিথি চলে যাওয়ার পর বারবার তাকে কল দিয়েছে সে, কিন্তু তিথিকে তাকে কালো তালিকায় ফেলে দিছে। কোনো কাজে মন বসাতে পারছে না আরসাল। ওয়াশরুম থেকে বেরিয়ে মাথা মুছতে মুছতে বারান্দায় গিয়ে দেখে আলিজা বারান্দায় দাঁড়িয়ে আছে। আরসালের উপস্থিতি বুঝতে পেরে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নেয়। আলিজা পিছন ঘুরে আরসালকে দিকে তাকায়। আলিজা শাড়ি পরেছে। হ্যাঁ, আলিজাকে আজকে শাড়ি পরছে। তার শাশুড়ি আর ননদ জোর করে শাড়ি পরিয়ে দিছে। বিয়ে আরসালের মন থেকে আর পছন্দ করে করলে হয়তো এখানে এক প্রকার প্রণয় ঘটে যেত। নতুন বর বউয়ের ভালোবাসা, প্রেম প্রকাশ পেত। আরসালের দিকে তাকায় আলিজা, চোখ লাল হয়ে আছে তার। কান্না করছেন আপনি আরসাল? বাবার কথা মনে পড়ছিল। কান্না করবেন না, মৃত ব্যক্তির জন্য কান্না করা ঠিক না। কিন্তু বাবা, কান্না একদম না। যান, গিয়ে রেডি হন, আপনার বাসায় যেতে হবে। এখন? হ্যাঁ, বাবা বললেও যেতে হবে এখন। এখন গিয়ে কী করব?
ফিরবো কখন? আজকে ফিরবেন না। আপনি থাকবেন ওখানে? হ্যাঁ। বাবা বলল আগামীকাল আপনাকে একসাথে নিয়ে বাসায় ফিরতে। আপনার কি কিছু হয়েছে? না তো, কি হবে? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ বলুন, কি জানতে চান? আপনার কি কাউকে পছন্দ আছে? না মানে বিয়ের রাতে ব্যাগ গুছিয়ে নিচ্ছিলেন হয়তো বের হয়ে যাওয়ার জন্য? আরসাল ভাবছে কি বলবে, তিথির বিষয়টা তো সে জানাতে চেয়েছিল কিন্তু তার বাবা তাকে নিষেধ করছে। কিন্তু সে তো এখন ছোট নেই যে কিনা এখনও বাবার কথা মতো চলবে। কিন্তু বাবার কথা অগ্রাহ্য করা ছাড়া উপায় নেই। তার কথার অন্যর্থ হলে তিনি কি করে বসবেন নিজেও জানেন না। তাই এখন তিথির বিষয়টা লুকিয়ে যাওয়াই উত্তম হবে। তেমন কিছু না, হুট করে বিয়ে দিয়ে দিলে বাবা, তাই রাগ হচ্ছিল। অন্য কোনো কারণ থাকলে বলতে পারেন, মানে পছন্দের ব্যাপারে। না, এরকম কিছু নেই, চিন্তা করবেন না, এখন গিয়ে তৈরি হয়ে নেন। আপনি চাইলে আমার নাম ধরে ডাকতে পারেন আর তুমি করে সম্বোধন করতে পারেন। আচ্ছা ঠিক আছে, সেটা পরে হবেক্ষণ, তাড়াতাড়ি রেডি হয়ে নেন। আরিজা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে চলে যায়। এই মেয়েটা এত মায়াবী যে তার সাথে কড়া কথা বলতেও পারছে না আরসাল। সবসময় কাঁদো কাঁদো মুখ করে রেখেছে, আর বলবেই বা কেন? মেয়েটা তো কোনো দোষ করেনি, যা হয়েছে তা ভাগ্যে লেখা ছিল। তবে কি ভালোবাসার মানুষকে হারিয়ে ভাগ্যকে মেনে নিতে হবে? দুজন গাড়িতে বসে আছে, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। আলিজা বারবার আরসালের দিকে তাকাচ্ছে, সে অন্যমনস্ক হয়ে আছে। কিছুক্ষণ গাড়ি চলার পর গাড়ি থামলো। বাড়ি এসে গিয়েছে আরসাল। না, আপনি একটু বসুন, আমি আসছি। ঠিক আছে। প্রায় 10 মিনিট কেটে যায় কিন্তু আলিজা আসছে না দেখে ড্রাইভারকে আলিজার ব্যাপারে জিজ্ঞাসা করে। ছোট ম্যাডাম তো স্যারের কবর দেখতে গিয়েছে। এখানে? ভেতরে? জি স্যার। আরসাল তাড়াতাড়ি বেরিয়ে যায়। এতক্ষণ লাগছে আসতে, তার মানে নিশ্চয় মেয়েটা ওখানে গিয়ে কান্নাকাটি করছে। মেয়েটা শব্দ করে কান্না করতে পারে না। গত রাতে সে দেখেছে কান্না করতে গিয়ে নিঃশ্বাসের সমস্যা হচ্ছিল। আরসাল ভেতরে গিয়ে দেখে আলিজা কবরে মাথা এলিয়ে দিয়ে কান্না করছে। কি করুণ দৃশ্যের সাক্ষী হলো আরসাল। আসলে মেয়েটার কেউ রইল না, একমাত্র বাবা ছিল, তবুও এই অবস্থা। আলিজার মা কোথায়? সে ভেবেছিল সে প্রথম পক্ষের। ভাবনা থামিয়ে এগিয়ে গিয়ে আলিজাকে তুলে দাঁড় করে। আলিজা আরসালের বুকে মাথা রেখে কান্না করতে থাকে। আপনাকে বলেছিলাম আমি, এভাবে কান্না করতে হয় না। আমার বাবার কার ক্ষতি করেছিল বলতে পারেন? আমার বাবাকে, যার জন্য নিজের প্রাণ দিতে হলো। পুলিশ খুব তদন্ত করছে, খুব তাড়াতাড়ি জানা যাবে। এখন চলুন, বাসায় চলুন, সন্ধ্যা হয়ে যাবে। আমার বাবা ওখানে একা আছে, সবসময় দূরে রেখেছে, এখন এক্কেবারে আমাকে রেখে চলে গেল। আমি বাবার কাছে যাব, প্লিজ আপনি আল্লাহকে বলেন না আমার বাবাকে কাছে নিয়ে যেতে। আমার কেউ নাই এই পৃথিবীতে, একাকিত্ব আমি থাকতে পারবো না। আরসাল আরিজাকে ওখানে আর দাঁড়িয়ে থাকতে না দিয়ে গাড়িতে বসিয়ে দেয়। এভাবে কান্নাকাটি করা উচিত না। গাড়ি আপন গতিতে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে দেয় তারা দুজন। ভেতরে ঢুকতে আলিজার ছোট মা এগিয়ে আসে। আলিজাকে দেখেও না দেখে নিজের রুমে চলে যায়। আরসাল একটু আশ্চর্য হয়ে আলিজার ব্যবহারে। আরসাল দাঁড়িয়ে যায় সেখানে। সে তো এ বাসার কাউকে চেনে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি দেখেই বুঝতে পেরেছি তুমি আরসাল। আমি আলিজার মা। মা বললে ভুল হবে, আমি ওর ছোট মা। আমিও বুঝতে পেরেছি, কিন্তু আলিজা ওভাবে, ওর ব্যবহারে তুমি কিছু মনে করো না বাবা, এটা আমার প্রাপ্য। বাসায় সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তুমি যাও গিয়ে ফ্রেশ হও, অনেকটা পথ আসতে হয়েছে। ঠিক আছে। শোনো, একটা কথা রাখবে? জি বলুন, সম্ভব হলে রাখবো। আলিজের সাথে কখনো খারাপ ব্যবহার করো না বাবা। ছোটবেলা থেকে অনেক অবহেলায় বড় হয়েছে। আরসাল কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে রইল। এরকম একটা ভালো মানুষকে ইগনোর করে চলে গেল আলিজা। রাতে খাবার খেয়ে রুমে বসে আছে দুজন। তারা দুজনে এতক্ষণ চুপ ছিল, কিন্তু আলিজা নীরবতা ভঙ্গ করে যেই না কিছু বলতে যাবে অমনি আরসালার ফোন বেজে উঠল। অচেনা নাম্বার থেকে প্রথমে রিসিভ না করে কেটে দেয়, পরবর্তীতে আবার কল আসে। এবার সে রিসিভ করছেন। কে বলছেন? ভাইয়া, তিথি সুইসাইড করার চেষ্টা করেছিল, আপনি প্লিজ হাসপাতালে একটু আসবেন। কীভাবে? স্লিপিং পিল খেয়ে নিয়েছে কয়েকটা। আমি এক্ষুনি আসছি, ঠিকানা টেক্সট করে দাও। কী হয়েছে জিজ্ঞাসা করলে আরসাল বলে তার কোনো এক বন্ধু হাসপাতালে, তাই তার এক্ষুনি যেতে হবে। আরিজাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায়। আবার ফিরে আসে সে। আপনার নাম্বারটা দিন, রাতে যদি আসতে না পারি তাহলে কল দিয়ে জানাবো। আলিজা নিজের নাম্বার দিলে সাথে সাথে আবার বেরিয়ে যায় সে। আলিজা শুয়ে পড়ছে, যেহেতু রাত হয়ে গিয়েছে অনেকটা। ভোরবেলা ঘুম ভেঙে যায় আলিজার। সাথে সাথে উঠে ফোন চেক করে দেখে আরসাল কল দিয়েছিল, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় রিসিভ করতে পায়নি। হয়তো ব্যস্ত আছে ভেবে আর কল দেয়নি। ছোট্ট একটা মেসেজ দিয়েছে। ততক্ষণে 5টা বেজে গিয়েছে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে উজু করে বাবার বাসার রুমে চলে যায়। এই রুমে তার বাবা কাউকে ঢুকতে দিতেন না। মাঝখানে ফাঁকা জায়গাটা জায়নামাজ বিছিয়ে ফজরের নামাজটা আদায় করে নেয়। নামাজ শেষ করে বাবার রুমে আনাচে কানাচে সব কিছু স্পর্শ করে দেখতে থাকে। সবখানে তার বাবার ছোঁয়া লেগে আছে। শুধু তার বাবাটাই নেই। বুক ভারী হয়ে কান্না চলে আসে তার। দুদিন আগেও তার বাবা তার সাথেই ছিল, আর আজ সারা রাত দুই চোখের ব্যথা এক করতে পারেনি আরসাল। তিথির অবস্থা খুব খারাপ ছিল। এখন একটু ভালো। ভোরবেলা তাকিয়েছিল, কিন্তু কারোর সাথে কোনো কথা বলেনি। আর হ্যাঁ, বেশিক্ষণ হাসপাতালে থাকা যাবে না জন্য আরসালান বেডের পাশে চেয়ার নিয়ে বসে তিথির মাথায় হাত বুলিয়ে ডাকতে থাকে। এক পর্যায়ে তিথির চোখ মেলে তাকায়।
চোখের কোণা থেকে জল গড়িয়ে পড়ে। তিথি কেমন লাগছে এখন? এখানে সবাই আছে, তারা তোমার খেয়াল রাখবে। আর তুমি কেন করলে তুমি আমার সাথে এমন? একটু বুক কাঁপলো না তোমার? আমি তোমার সাথে অন্য রকম কাউকে ভাবতে পারছি না। আমি ওই মেয়েকে খুন করে ফেলবো। আমি ওকে সহ্য করতে পারছি না। তোমার কিছুই করতে হবে না। যা করার আমি করবো। আর তাছাড়া ওর কোনো দোষ নেই। সব দোষ আমার ভাগ্যের। মেয়েটা ছাপাই গেছে মনে হচ্ছে। আমি কিছু করছি না দিদি। আমি বলছি তোমাকে যে আমি তাকে ডিভোর্সের কথা জানাবো। মেয়েটার বাবা হারানোর ধাক্কা সামলে উঠতে পারেনি। এখন কিভাবে এসব বলি? মেয়েটা বশ করে নিল তো নাকি তোমায়, তার জন্য এত ভাবছো? তিথি তুমি এখন অসুস্থ, সুস্থ হও, আমরা এসব নিয়ে কথা বলবো। আবার এটা যেন বলো না যে তিথি তোমাকে ভালো লাগছে না, আমি ওই মেয়ের সাথে থাকবো। তিথি একদম বাজে কথা বলবে না, তোমার জন্য সারা রাত আমি ঘুমাতে পারিনি। আর তুমি এসব বলছো? রেস্ট নাও, আমি আসছি এখন। রিসেপশনের সব টাকা পরিশোধ করে দিয়েছি। তিথিকে আর কথা বলার সুযোগ না দিয়ে উঠে চলে যায়। এখানে বসে থাকলে সম্পর্ক নষ্ট হবে, তিথির মাথা ঠিক নেই। আরসাল আরিজাদের বাসা প্রায় পেয়ে গিয়েছে। তিথি যা শুরু করেছে এভাবে বেশি চলতে দেওয়া যাবে না, তাহলে সব শেষ হয়ে যাবে, সাথে সে নিজেকে। কিন্তু আলিজাকে এসব কিভাবে বলবে সে? কিন্তু না বলেও তো উপায় নেই। এখন মনে হচ্ছে সে নিজে না থাকলেও সব সমস্যার সমাধান হয়ে যেত। এসব কথা নিজের মধ্যে চেপে রাখার উপায় নেই, আবার কাউকে বলারও উপায় নেই। ভাবতে ভাবতে বাসায় পৌঁছে যায় সে। কোথাও দেরি না করে সোজা রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে একটা সিগারেট জ্বালিয়ে বারান্দায় চলে যায়। এটা যদি কষ্ট একটু কমাতে পারে। দাড়িবিহীন আর সিগারেট খাওয়া বা নেশা করা ব্যক্তি কিয়ামতের দিন আমাদের নবীর সাথে দেখা করতে সুযোগ পাবে না। আরসাল শায়খ আবদুল্লাহ স্যারের বক্তব্য হয়তো জেনেছিলাম অনেক দিন আগে, ভুল হলে জানিয়ে দিবেন। কথাটা শুনে পেছন ঘুরে তাকায় আরসাল, তারপর হাতে থাকা জ্বলন্ত সিগারেট নিভিয়ে বাইরে ফেলে দেয়। আসলে একটু চিন্তায় আছি, বন্ধুর দুর্ঘটনা ঘটেছে যে, তার এখন কেমন অবস্থা? এখন একটু ভালো, ঠিক হয়ে যাবে। আচ্ছা আপনি ফ্রেশ হয়ে নিন, আমি নাস্তার ব্যবস্থা করছি। আপনি কি আবার বেরোবেন? না না, বের হব না, বিকেলে একদম বাসায় ফিরবো দুজনে। ঠিক আছে, তাহলে আপনি ফ্রেশ হয়ে নিন। আপনার তো ছোট ভাই আছে তাই না? সে কোথায় দেখছি না তো? নানা ভাইয়ের নিয়ে গিয়েছে তাকে, সে বাসায় নেই। আচ্ছা ঠিক আছে, আপনার মা আপনাকে খুব ভালোবাসে। আপনার যেমন বাবা মারা গেছে ঠিক তেমনই তার স্বামী মারা গেছে। আপনার উচিত তাকে সঙ্গ দেওয়া। ভুল বলে থাকলে আমি দুঃখিত। জি আপনি ফ্রেশ হয়ে নিন। আরসাল ফ্রেশ হতে চলে যায় আর আলিজার নাস্তা নিয়ে আসতে যায়, কারণ তার ছোটো মা নাস্তা তৈরি করে রেখেছে। আলিজা নাস্তা নিয়ে আসতে গিয়ে দেখে ছোটো মা নাস্তা করতে বসেছে। সে নিজেই সব কিছু নিতে থাকলে ছোটো মা একপাশে থাকা ট্রেটটা দেখিয়ে দেয়, সেখানে আগের থেকে খাবার রেডি করা আছে। আলিজা কথা না বলে সেটা নিয়ে রুমে চলে যায়। ট্রে টেবিলে উপর রাখতে আরসাল ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। আলিজা খাবার এগিয়ে দেয়। আপনি খেয়েছেন? না, আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। একসাথে খেয়ে নেন। পরে কেন খাবেন? আসুন বসুন আমার পাশে। আমি পরে খেয়ে নিব আরসাল, আপনি খেয়ে নিন। বসতে বলছি আলিজা। কোনো উপায় না পেয়ে পাশে একটা প্লেট নিয়ে কিছু খাবার নিয়ে বসে পড়ে আলিজা। আরসাল খেয়াল করে আলিজা খাবার নিয়ে চুপচাপ বসে আছে, কিছু খায়নি এখনো। কিছু হয়েছে? খাচ্ছেন না কেন এখনো? আসলে গরম পাতিল ধরছিলাম, হাতে খুব লেগেছে, আগুন এখনো জ্বলছে। দেখে শুনে কাজ করবে তো তাই না? দেখে হাত দাও, তেমন কিছু হয়নি। হাত দিতে বলছি, দাও না। তুমি করে বললেন না প্লিজ, শুনতে ভালো লাগে। আরসাল বুঝতে পারে না কথার মাঝে তুমি কেন চলে এসছে। অন্য কারো বেলায় তো এমন হয় না। না, এই মেয়ের থেকে তার দূরে দূরে থাকতে হবে। আচ্ছা আন্টির মতো আপনি আমাকে খাইয়ে দিবেন? আরিজার কথায় ধ্যান ভাঙে আরসালে। কী বলবে সে এখন? এখন কি আবার তাকে খাইয়ে দিতে হবে? কিন্তু না দিলে তো মেয়েটা খেতে পারবে না। আর কোনো উপায় নেই, কারণ তার ছোটো মার সাথে মন মালিন্য চলছে। কী আর করার, তাকে এখন খাইয়ে দিতে হবে। কেন যে প্রথমে জোর করতে গেল সে? না, ওটা একটু বেশি অমানবিক হয়ে যেত। এদিকে এগিয়ে আসুন, আমি খাইয়ে দিচ্ছি। কথাটা শুনে আলিজার হাসিমুখ আরসালানের দিকে এগিয়ে যায়। তার ধারণা কিছু কিছু পুরুষ মানুষ আসলে খুব ভালো হয়, স্ত্রীর যত্ন করতে পারে। আমি ভেবেছিলাম আমি আমার ভালোবাসা ত্যাগ করব, কারো সংসার ভাঙবো না। কিন্তু পরে আমি হোস্টেলে নিয়ে গিয়ে নিজের কথা রাখতে পারিনি আরসাল। আমি তোমাকে ছাড়া সত্যি বাঁচতে পারবো না। তুমি আমার অক্সিজেন হয়ে গিয়েছো, বিশ্বাস করো। তুমি আমার সাথে অসুখী, এটা মানতে পারলে তুমি অন্য কারোর সাথে অসুখী, এটা আমি একদম মানতে পারবো না আরসাল। আমি তোমাকে খুব ভালোবাসি তিথি। হাসপাতালে বেডে পড়ে আরসালের হাত ধরে কথাগুলো বলে তিথি। তিথি এখন অনেকটাই সুস্থ, তাই তাকে বাসায় পাঠানো হচ্ছে। তাই আরসাল সন্ধ্যার পর আলিজাকে বাসায় রেখে এখানে চলে এসেছে। তিথি তাকে না দেখতে পেয়ে একটু বেশি পাগলামি করছিল। আমি জানি আমার তিথি আমাকে খুব ভালোবাসে। সে কি জানে না আমি তাকে অনেক ভালোবাসি? জানি তো। কিন্তু ওই মেয়ে, আমি তো বলছি তাই না, যে আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিয়ে দিব। কিন্তু তার জন্য কিছু সময় প্রয়োজন আমার। কত সময় লাগবে তোমার?
মাত্র মেয়েটার বাবা মারা গেছে। আমার বাবার অবস্থা খুব খারাপ। আর অবস্থা খারাপ হয় মন মেজাজ একদম ভালো নেই। এখন যদি আমি উল্টোপাল্টা কাজ করি তবে আমাকে ত্যায্যপুত্র করে দিবে। তখন আমি তোমাকে নিয়ে কি করব বলো? কোথায় যাব? একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমার উপর ভরসা রাখো শুধু। তুমি আমাকে একদম ইগনোর করবে না। আমি মেসেজ দিলে রিপ্লাই দিবে, কল দিলে কথা বলবে, আমাকে নিয়ে বের হবে, সময় দিবে। আর আর কি? তুমি ওর থেকে দূরে দূরে থাকবে, একটুও কাছে যাবে না কিন্তু। একদম যাব না, হয়েছে? হ্যাঁ। আচ্ছা এবার ওঠো, বের হই। তোমাকে রেখে বাসায় ফিরতে হবে। আচ্ছা চলো, ওই 2,000 টাকা দাও তো। কেন? এখন টাকা কেন লাগবে? অনলাইনে সুন্দর একটা ড্রেস দেখছি, ওটা নিব। আচ্ছা ঠিক আছে, নিও। এখন চলো। আরসাল তিথিকে তার বান্ধবী সহ হোস্টেলে নামিয়ে দিয়ে বাসায় চলে আসে। তিথি শুয়ে শুয়ে বারবার হাসছে আর টাকা দেখছে। এমন সময় তার বান্ধবী এসে পাশে বসে, এই নে হাসপাতালের অর্ধেক টাকা সাইমা। ও ফেরত দিয়েছে তাইলে? হ্যাঁ, ফেরত দিবে না মানে? নাটক ভালোই সাজিয়েছিলাম বল। বুদ্ধিটা সেই ছিল, রাতে কিভাবে বউ রেখে ছুটে এলো বেচারা। আমার কাজ হয়ে গেল, আর লাগবে না ওকে আমার। তারপর বউ নিয়ে সংসার করবে ইচ্ছে মতো। আমি দেখতেও যাব না। সোনার ডিম দেওয়া হাঁস এটা তোর। এখন তোর ইচ্ছে পূরণ হলে ছাড়তে বেগ পেতে হবে না। বিবাহিত ট্যাগ তো আছেই। লোকটা বোকা আছে, নইলে এমন করতে পারে? এ যুগের ভালোবাসা বলতে কিছু আছে নাকি? 1 বছর পিছে ঘুরে পটিয়েছি। আমার কথা তো ভাবতেই হবে বেব। এবার আমার ভাগটা বুঝিয়ে দিন ম্যাম। তিথি টাকাগুলো একসাথে করে নাড়াচাড়া করে আর হাসতে থাকে আর বলে, বুঝেছিস সাইমা? আরসাল সত্যিই সোনার ডিম দেওয়া একটা হাঁস। আলিজার বাবা বাড়ি থেকে আসার পর থেকে নরিন তার সাথে আছে। তার কথাবার্তায় আলিজার মন ভালো হয়ে গেছে। মেয়েটা সত্যিই খুব ভালো। নাহলে এত তাড়াতাড়ি কে এতটা কাছে হয়ে যেতে পারে? আলিজার মাথা ব্যথা করছিল, তার নরিন তার মাথায় তেল বসিয়ে দিচ্ছে আর গল্প করছে। আচ্ছা ভাবি, নুডলস খাবে এখন? হ্যাঁ। তোমার ভাইয়া আসলে তো ডিনার করবে সবাই। ততক্ষণে আমরা নুডলস হয়ে যাবে। তুমি থাকো, আমি ঝটপট নুডলস বানিয়ে আসছি। শোনো, তুমি আমাকে হেল্প করো। আমি বানাচ্ছি, চলো। তুমি বানাবে? আচ্ছা চলো। দুজনে রান্নাঘরে চলে যায়। তারা রান্না শুরু করে দেয়। এমন সময় আলিজার শাশুড়ি বাইরে আসে, এসে দেখে দুজনে রান্না করে। তিনি রান্নার দিকে এগিয়ে যান। কি হচ্ছে এখানে? আমি নুডলস খেতে ইচ্ছে করছিল, আমি রান্না করব বললাম, কিন্তু ভাবি বলল সে রান্না করবে আর আমাকে হেল্প করতে বলল। আরসাল এখনই চলে আসবে, রাতের খাবারের সময় হয়ে গেছে। আর এখন তোমরা নুডলস খেতে ইচ্ছে করলো রনু? ধরে নাও এটাই আমার ডিনার। আন্টি, হয়ে গিয়েছে আমাদের প্রায়। আর উনি আসলে ফ্রেশ হবেন, তারপর তো খাবেন। ঠিক আছে, যা করার করো, আমি যাই রুমে। যাই, তোমার আঙ্কেলের মাথা ব্যথা করছে। ঠিক আছে আন্টি। উনি চলে গেলে দুজনে আবার রান্নায় মনোযোগ দেয়। অনেক মেয়ে তো আছে রান্না না পারাটাকে গুণ হিসেবে দেখে। কেউ জিজ্ঞাসা করলে বড় মুখ করে বলে, আমি ডিম ভাজি ছাড়া কিছুই রান্না করতে পারি না। রান্না করাটা একটা মেয়ে বা হাতের খেল হতে হবে। মেয়ে হবে সব কিছুতে এগিয়ে। রান্নার মতো সহজ কাজটা যদি না পারে তাহলে কেমন হয়? ইউটিউব মারফত অনেক ধরনের খাবার রান্না করতে পারে আলিজা। রুনু, জি ভাবি। উনি কী কী খেতে পছন্দ করে? উনিকে? তোমার ভাইয়া? ও আচ্ছা, ভাইয়া। ভাইয়া তো অনেক খাবার পছন্দ করে। তার মধ্যে কিছু খাবার একটু বেশিই পছন্দ করে। গরুর মাংস দিয়ে খিচুড়ি, পুডিং, চিকেন বিরিয়ানি, ভাত, ডাউল, মাছ ভর্তা, পাস্তা, চিকেন কেক, আর মনে পড়ছে না। তবে বাঙালি খাবার সব ভাইয়ের পছন্দ। আচ্ছা এতেই হবে। রান্না তো শেষ হয়ে গেল, আমরা রুমে গিয়ে বসি। আচ্ছা ঠিক আছে। বাসার সামনে রাস্তার পাশে খোলা আকাশের নিচে একা বসে আছে আরসাল। এত এত চিন্তা মাথায় নিয়ে বাসায়ও যেতে ইচ্ছে করছে না তার। একদিনে 2 বছরের ভালোবাসা, আবার অন্যদিকে সব হারিয়ে শুধুমাত্র তার দায়িত্বে থাকে স্ত্রী। তিথির কাছে গেলে আলিজার সাথে বড় অন্যায় করা হবে। আর তিথিকে ছেড়ে আলিজার কাছে আসলে তো তিথিকে ঠকানো হবে, নিজের ভালোবাসা অনুভূতিকে ঠকানো হবে। কী করবে কিছুই বুঝে উঠতে পারছে না আরসাল। এদিকে রাত 12টা বেজে গেছে, বাসায় যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। পকেটে থাকা ফোনটা বেজে উঠলো, বের করে দেখে তিথি কল দিয়েছে। এত রাতে তিথি কেন কল দিয়েছে? আবার কিছু হলো না তো? এই ভেবে কল রিসিভ করলো। হ্যাঁ তিথি বলো, কি করছো? কিছু না, বাইরে বসে আছি। তুমি এত রাতে কল দিলে যে? ভালো লাগছিল না। বাইরে কেন আছো? বাসায় যাও, অনেক রাত হয়ে গেছে, যেতে ইচ্ছা করছে না। আরে বাসায় কেন যাবে না? বাসায় যাও প্লিজ। শুধু ওই মেয়ের থেকে দূরে দূরে থাকবে, এতেই হবে। আমি তোমার প্রতি যথেষ্ট অনুগত। আমাকে তুমি জানো তিথি। তুমি ঘুমাও নিশ্চিন্তে, আমি তোমারই আছি। ভালোবাসি বলো? হুম। কি হুঁ? তাড়াতাড়ি বলো। আমি আমার তিথি রানীকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা এখন রাখছি, বাসায় যাও, গুড নাইট। আরসেলের মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে, কি করবে ভেবে পাচ্ছে না। একদিকে ভালোবাসা, অন্যদিকে দায়িত্ব আর বাবার সম্মান। সে কি করে সর্বহারা মেয়েটাকে থেকে নিজেকে সরিয়ে একদম মরণকূপে ধাক্কা দিয়ে ফেলে দিবে? তিথির কথা মনে করলেই যেন মেয়েটার নিষ্পাপ চেহারা চোখের সামনে ভেসে ওঠে। এই 2-3 দিনেই কেমন মায়া মায়া লাগছে মেয়েটার জন্য। কি করবে সে ভেবে না পেয়ে দিশেহারা হয়ে সমাধান পাবার আশা আল্লাহকে স্মরণ করে। আকাশের দিকে তাকায়, সাথে সাথে চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। খাবার টেবিলে আরসেলের জন্য অপেক্ষা করতে করতে চোখ লেগে গেছিল আলিজার। ফোন বেজে উঠতে ঘুম ভেঙে যায় তার। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখে
আরসাল কল দিছে, তাড়াহুড়ো করে কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘুমিয়েছিলেন নাকি? খাবার টেবিলে আপনার জন্য অপেক্ষা করতে করতে চোখ লেগে গেছিল। কোথায় আপনি? আমি বাসার দরজায়, খুলে দিন। আচ্ছা, আমি খুলছি। ফোন রেখে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় আলিজা। আরসাল ভেতরে এসে রুমের দিকে চলে যায়। আলিজার দরজা লাগিয়ে দেয়। পিছন থেকে আলিজার ডাক শুনে দাঁড়িয়ে যায় আরসাল। হ্যাঁ বলুন। খাবেন না আপনি? না, ক্ষুধা নেই। আপনি খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ুন। আমি এখন কিছুই খাবো না। অল্প কিছু খেতেন? না প্লিজ, জোর করবেন না। আর একটা কথা, জি বলুন। বাবা বা আম্মি যদি জিজ্ঞাসা করে আমি কখন বাসায় ফিরছি, তাহলে প্লিজ বলে দিবেন 11টার মধ্যে এসেছি। আপনার জন্য অপেক্ষা করেছিল সবাই। আজকে সবার খেতে খেতে 11টা বেজে গেছিল। আচ্ছা তাহলে সত্যি বলবেন, ঠিক আছে। আরসাল নিজের রুমে চলে যায়। আলিজা আর না খেয়ে খাবার ফ্রিজে তুলে রেখে নিজেও রুমে চলে যায়। ভেবেছিল আরসাল বাসায় আসলে দুজনে একসাথে ডিনার করবে। তার আর এখন একা খেতে ইচ্ছে করছে না। গত কয়েকটা দিন বাসা বাহিরের সমস্যা, আবার কলেজে অতিরিক্ত ক্লাস, সব মিলিয়ে খুব টেনশনে কেটেছে আরসালের। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় নিশ্চিন্তে একটু ঘুমাচ্ছিল তে। এই দিনটা বাসার কেউ তাকে বিরক্ত করে না। আলিজা বারবার রুমে গিয়ে দেখছে আরসাল ঘুম থেকে উঠল কিনা, কিন্তু না, তার তো ওঠার কোনো নামই নেই। সে আবার মন খারাপ করে রান্নাঘরে চলে যায়। এই কয়েকদিনে অনেকটা ভালো হয়ে গেছে তাদের সম্পর্ক। ভরসা করার মতো একটা বন্ধু পেয়েছে সে। ফোনের রিংটনে ঘুম ভেঙে যায় আরসালের। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে তিথি কল দিয়েছে। গত কয়েকদিনে প্রায় প্রতিদিন দেখা করতে হয়েছে তাকে। আজকেও কেন কল দিয়েছে? সে একটা দিন অন্তত বাসায় থাকতে দিত। কী আর করার? কিছু বললেই উল্টোপাল্টা কিছু করে ফেলতে পারে। সেই ভয়ে কলটা রিসিভ করে সে। হ্যালো, কী করছো? ঘুমাচ্ছিলাম। তুমি তো জানো আজকের দিনটা আমি বিশ্রাম নেই। আজকে কোনো বিশ্রাম নিতে হবে না। বিকেলে তুমি বের হবে, আমি অপেক্ষা করব। জায়গার নাম টেক্সট করে দেবে। এখন ওঠো। আর ঘুমাতে হবে না, অনেক ঘুমিয়েছে, উঠে খেয়ে নাও। তিথি, ওঠো ওঠো, কোনো কথা হবে না। উঠছি। শোনো, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আচ্ছা থাকো, রাখছি আমি। ঠিক আছে। ফোনটা কাটতে থেকে আলিজা রুমে আসছে। তাড়াতাড়ি ফোন রেখে চোখ বন্ধ করে নেয়। এই মেয়ের থেকে দূরে থাকতে হবে। কথা বলা যাবে না। দিনকে দিন অভ্যাস হতে যাচ্ছে কথা বলে। চুপ করে থাকলে কেমন অন্যরকম লাগে। বেশি ভালো বড় হতে হবে না, প্রয়োজন নেই। আলিজা রুমে এসে ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে প্রায় 12:30 বেজে গেছে। আজ তো শুক্রবার, এখনই না রেখে দিলে নামাজে যেতে পারবে না। আলিজা গিয়ে আরসালের মাথার পাশে বসে। ঘুমন্ত অবস্থায় কি সুন্দর লাগে তাকে। দেরি হয়ে যাচ্ছে দেখে আরসালকে ডাকতে থাকে। কয়েকবার ডাকার পর চোখ খুলে তাকায় সে। আজকে শুক্রবার, বিশ্রামের দিন, একটু ঘুমাতে তো দিবেন তাই না? আসলে 12:30 বেজে যাচ্ছে, আজান দিবে, মসজিদে যাবেন না? হ্যাঁ যাবো, উঠছি। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসছি। আলিজা উঠে চলে যাবে। এমন সময় আরসাল তাকে থামিয়ে দেয়। আলিজা চুপচাপ বসে যায়। নিজের মুখের অবস্থা দেখেছেন? মুখটা ধুয়ে নেবেন কেন, কী হয়েছে? আয়নায় গিয়ে দেখুন একটু। আলিজা আরসালের কথা মতো আয়নার সামনে দাঁড়ায়। রান্না করার সময় কোনোভাবে মুখে হলুদ লেগেছে। আলিজা আয়নায় নিজেকে এভাবে দেখে হাসতে থাকে। দরজার দিকে এগিয়ে গিয়ে, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি নাস্তা নিয়ে যাচ্ছি, বলেই চলে যায়। বিকেলে তিথি আর আরসাল শপিং করা, ঘোরাঘুরি করা শেষ হলে তিথিকে বাসায় নামিয়ে দিয়ে তে যায় আরসাল। তিথি তাকে জোর করে বাসায় নিয়ে যায়। বাসার সামনে থেকে চলে যাওয়া খারাপ দেখায় তাই, কিন্তু আরসাল যেতে চায় না। তিথির জন্য যেতে বাধ্য হয়। দরজার লক খুলে বাসায় প্রবেশ করে তারা। অন্ধকার থাকায় লাইট অন করে তিথি। আরসাল এদিক ওদিক দেখছে। আজকে প্রথম আসলো সে, কিন্তু বাসায় কেউ নেই। তিথির বাবা মা তো থাকার কথা। কী হলো, দাঁড়িয়ে আছো কেন? এসো, এদিকে এসো আমার রুমে। এখানেই বসি, সমস্যা নেই। এখানে কেন? আমার রুমে এসো, আমি চা করে দেই। আঙ্কেল আন্টি কোথায়? মামা বাড়ি গিয়েছে সকালে। কখন আসবি? 2 দিন পর। তার মানে বাসায় তুমি একা? হ্যাঁ, বাসায় আমি একা। কিন্তু আজকে তুমি আমার সাথে এখানে থাকবে। কি? হ্যাঁ, আমার সাথে থাকবে আজ। তিথি, কোনোভাবে তোমার মাথায় সমস্যা হয়নি তো? মাথায় কেন সমস্যা হবে? আর্সেনালের নিকট এগিয়ে এসে, আমি কেন থাকবো এখানে? কেন নয়? কাছে পেতে ইচ্ছে করে না আমায়? তিথি, বন্ধ করো এসব। কি বলছো তুমি এসব? শুধু তোমাকে চাই। তিথি আর্সেনালের কাছে আসতে চাইলে আর্সেল তিথির চেহারায় অন্যরকম উদ্দেশ্য দেখতে পায়। আগের তিথির সাথে এখনকার তিথির আকাশ পাতাল পার্থক্য। তিথি তো এরকম ছিল না। তার হাত পর্যন্ত যে মেয়ে ধরতে দিতে চাইতো না, সেই মেয়ে কি বাসায় কেউ না থাকায় অবস্থায় তাকে নিয়ে এসেছে। তিথি তাকে স্পর্শ করলে সাথে সাথে তিথির থেকে দূরে সরে যায় সে। আরসালের এমন ব্যাপার তিথি জিজ্ঞাসার চোখে তার দিকে তাকায়। আমার মনে হয় তোমার বিশ্রামের প্রয়োজন। তুমি বিশ্রাম নাও, আমি আসছি। আরসাল, মানে? আমি আজ সম্পূর্ণভাবে তোমাকে পেতে চাই আরসাল। আর তুমি কি না? যে মেয়ে নিজের হাত পর্যন্ত ধরতে দিতে চাইতো না, সেই মেয়ের মাথায় এমন নোংরা চিন্তাভাবনা কীভাবে আসে বলতে পারো? আমি এই তিথিকে চিনি না, আর এই তিথি কেউ চাইও না। আমার সেই আগের তিথি চাই, যে কিনা চোখে চোখ রেখে ভালোবাসা বলতে লজ্জা পেত। তিথি টলমল চোখে মাথায় হাত দিয়ে সোফায় গিয়ে বসে। কিছুক্ষণ কোনো কথাবার্তা হয় না দুজনের। তিথির মাথা নিচু করেই থাকে। আরসাল কী বলবে বুঝতে না পারে তিথির পাশে গিয়ে বসে। তিথি অমনি মাথা তুলে চোখ মুছে আরসালের দিকে তাকায়। বিশ্বাস করো, আমি এসব করতে চাইনি আরসাল, কিন্তু
কিন্তু কি দিদি, আমার খুব ভয় লাগে তোমার ঘরে। তোমার কাছাকাছি একটা মেয়ে সারাক্ষণ থাকে। তুমি যদি কোনোভাবে তার প্রতি দুর্বল হয়ে যাও আর তোমাদের মাঝে যদি সব ঠিক হয়ে যায়, আমার কি হবে? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো? এতটা সন্দেহ করো আর ভয় পাও আমাকে নিয়ে? আমি তোমাকে ভালোবাসি তিথি, শুধু তোমাকে। আমি কেন তোমাকে ছাড়া অন্য মেয়েকে নিয়ে ভাববো? তোমাকে আমি আগেও বলছি তুমি আমার উপর ভরসা রাখতে পারো। খুব বেশি ভালোবাসি তোমাকে আমি আরসাল, কারোর সাথে শেয়ার করতে পারবো না। কথাগুলো বলতে বলতে আরসালের বুকে মাথা রেখে তিথি আরসাল তার প্রিয় মানুষটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আমাকে নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই তিথি। আমি শরীর রবি নেই। আমাকে মন থেকে ভালোবেসে তাতেই হবে। পৃথিবীর সব প্রেমিক যেমন ভালো হয় না, তেমনি সব প্রেমিক শরীরলোভী হয় না। আমাদের সাথে অন্যায় হয়েছে তিথি। আমরা ঠিক এক হব, তার জন্য সঠিক সময়ের অপেক্ষা। রাতে আলিজা বসে বসে বই পড়ছিল, এমন সময় দরজার নক করার শব্দ পেয়ে বাইরে তাকাতে থাকে নেওয়াজ আঙ্কেল। ভেতরে আসার অনুমতি দিলে তিনি ভেতরে এসে চেয়ার টেনে আলিজার সামনে বসেন। আর্সেলান আসেনি? না, এখনও আসেনি। বাসায় আসতে দেরি হলে কল করে তাড়াতাড়ি বাসায় ফিরতে বলতে হয়। জি, পরবর্তী থেকে মাথায় থাকবে। আর্সেলানকে ভালো লাগেনি? সিদ্ধান্ত কি তোমার এই ব্যাপারে? আমি তার সাথে সারা জীবন থাকতে চাই। দোয়া করি সুখী হও মা। জি আঙ্কেল। আমার সিদ্ধান্ত মেনে যেহেতু নিয়েছো, বাবা মা ডাকতে পারো আমাদের। তবে ইচ্ছে না থাকলে থাক, হয়ে যাবে ধীরে ধীরে। তদন্তের কী খবর আঙ্কেল? আপনি বা পুলিশ কেউই তো আমাকে কিছু জানাচ্ছেন না, এটা কি ঠিক? আঙ্কেল, উনি আমার বাবা ছিলেন। সিসিটিভিতে একজনকে কালো চাদরে আবৃত লোক দেখা গেছে যে কিনা গুলি চালিয়েছে। এত বড় কথা আমি জানি না, বুঝতে পারা যায়নি আঙ্কেল। কয়েক আশেপাশের কয়েকটি সিসিটিভি চেক করে দেখা যাচ্ছে বাইকের নাম্বার দেখা হয়েছে, সে অনুযায়ী তদন্ত হচ্ছে। সূত্র তো ঠিকই পাওয়া গেছে, এবার ধরতে পারলেই হলো। আগামীকাল হয়তো থানা থেকে ডাকতে পারে। আমি তোমাকে নিয়ে যাব, এখন আসছি, থেকো। জি। আরিজা আবার আরসালের বিষয়ে সিরিয়াস হয়। এভাবে চলতে যাওয়া যায় না। আরসাল নিজের থেকে দূরে দূরে থাকে, তাই বলে কি তারও থাকতে হবে নাকি? দূরত্ব, দুজনের যদি দূরত্ব বজায় রাখে তাহলে সম্পর্ক গড়বে কীভাবে? সে আরসালের স্ত্রী, সব কিছুতে তার আগে অধিকার। এভাবে নীরব শান্তশিষ্ট থাকা আর চলবে না। এই একমাত্র সম্বল সে হারাতে পারবে না। সে এই কয়েকদিন আরসালের সাথে থাকতে থাকতে তার প্রতি দুর্বল হয়ে পড়েছে। আরসাল বাসায় দরজায় দাঁড়িয়ে প্রতিদিনের মতো আলিজাকে কল দেয়, কিন্তু আলিজা ফোন রিসিভ করে না। তাই বাধ্য হয়ে রৌনিরকে কল দেয়। এত রাতে কলিং বেল বাজালে বাবা মার ঘুম ভেঙে যাবে। 2 মিনিটের মধ্যে রৌনির দরজা খুলে দেয়। প্রতিদিন এমন দেরি হয় কেন ভাইয়া? তুমি বিয়ের পর প্রতিদিন তিথির সাথে দেখা করছো তো? না, তিথি আপু বলতি সবসময়, ভাবিও বলতি, কিন্তু এখন কি হলো? সেটা তোমার জন্য বলতে হতো। মন থেকে আমি তাকে একদম পছন্দ করতাম না। মেয়েটা একটুও ভালো লাগে না। নরিন, কথা ঠিক করে বল। আগে শুনেছি ছোটরা অবুঝ, কিছু বুঝতে সময় নেই। তোমাকে দেখে ধারণা পাল্টে গেল। চোখে যে পট্টি পরে আছো সেটা দয়া করে খুলে ফেলো। তোমার ঘরে পরীর মতো সুন্দর একটা বউ আছে ভাইয়া, তাকে ঠকিও না। বিয়ে যেভাবে হোক, তোমরা এখন স্বামী স্ত্রী। আলিজা ভাবের কেউ নেই একমাত্র তুমি ছাড়া। তার প্রতি কঠোর হয়েও না। যা রুমে যা, অনেক কথা বলতে শিখে গেছিস। আলিজা ভাবি তোমায় ভালোবাসে ভাইয়া। আর তুমি যদি এখনও তিথির সাথে যোগাযোগ রাখো তবে তাকে পরকীয় বলে। আপাতত এই বইটা নাও, আশা করি অবসর সময় পড়বে। ইসলামিক একটা বই আরসালের হাতে ধরিয়ে দিয়ে নাওশিন নিজের রুমে চলে যায়। আরসাল তাকিয়ে থাকে আর ভাবে এত কিছু জানা সত্ত্বেও কেন সে এটা করছে। সে তো খুব খারাপভাবে ঠকাচ্ছে আলিজাকে। এমন করছে সে কেমন? বইটা হাতে নিয়ে রুমে প্রবেশ করে আরসাল। রুমে এসে দেখে আলিজা ঘুমিয়ে গিয়েছে। বুকের উপর বইটা রয়েছে, হয়তো বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। সে আস্তে করে বইটা নিয়ে পাশে রেখে দেয়। ওম আলিজা অমনি আরসালের হাত জড়িয়ে পাশ ফিরে। আরসাল আর আলিজা থেকে হাত সরাতে পারে না। আলিজার স্পর্শে বুঝতে পেরে তার হাতটা প্রচণ্ড গরম। তার মানে কি আলিজার জ্বর এসেছে? কপালে হাত দেখার জন্য যায়। সে যা ভেবেছিল তাই। আলিজার তো প্রচণ্ড জ্বর এসছে। নিজের কাছে নিজেকে কেমন ছোট লাগতে শুরু করলো তার। বিয়েতে তো আলিজার মত ছিল না। মেয়েটার সাথে যে সত্যি সত্যি অন্যায় করেছে, কিন্তু সে তো তিতিকে ভালোবাসবে, কি করবে? কিছু বুঝতে পারছে না। আলিজাকে ডাকতে থাকে। মেয়েটা হয়তো কিছুই খায়নি। কিছু খেয়ে ওষুধ খেয়ে নিলে একটু কমবে জ্বর। আলিজার আরসালানের ডাক শুনলে আলিজার চোখ মেলে তাকায়। উঠুন, খেয়েছেন কিছু? মাথা নাড়িয়ে না জানায়। উঠুন, খেতে হবে, গায়ে অনেক জ্বর। কিছু খেয়ে ওষুধ খাবেন, চলুন। না আরসাল, আমি কিছু খাবো না। কেমন কাটলো আপনার বিকেল, সন্ধ্যা, রাত? মানে কেন করলেন আপনি আমার সাথে এমন? কি করছে আপনি? আপনি বিয়ের দিন আপনার বাবাকে না বলতেও পারতেন। আমাকে তো বলতে পারতেন, আমি বিয়ে ভেঙে দিতাম। পুরো দুনিয়ার সাথে আপনি আমাকে ঠকালেন কেন আরসাল? আমি কি ক্ষতি করেছিলাম আপনার? কি কি বলছেন আপনি? আমাদের একসাথে থাকা তো কম দিন না। আপনি অন্য কাউকে ভালো না বাসলে ঠিক আমাকে সময় দিতে কাছে আসতেন। আমার বাবা মারা যাওয়াতে আমি আপনাকে পাশে পাইনি। আল্লাহ আমাকে কেন নিয়ে যাচ্ছে
না বলেন তো? আল্লাহ তো যাদের বেশি ভালোবাসেন তাদের আগে নিয়ে যান। ১ম এ জন্মের সময় মাকে হারানো, তারপর বাবাকে হারিয়ে ফেলা। যার হাত ধরে নতুন জীবনে পা রাখলাম, মানুষটা আমাকে ঠকালো। সে অন্য কারো সাথে। আল্লাহ আমাকে কেন মৃত্যু? আচ্ছার সাথে, সাথে আলিজার মুখ চেপে ধরে। কি বলছে সে? নিজের মৃত্যু কেউ এভাবে চায়? নিজেকে ভীষণ অপরাধী লাগছে তার। এই কয়েকদিনে সেও একটু হলেও দুর্বল হয়ে গেছে। তার মুখে এসব কথা মানতে পারছিল না। কিন্তু ২ নৌকা পা রেখে চলতে পারবে না সে। না, আমি নিজেকে ধীরে, ধীরে সরিয়ে নিয়ে আসছি। আমি জানি অন্যায় করে ফেলেছি আপনার সাথে, কিন্তু কি করব বলুন? নিজের মুখ থেকে আর্সেলানের হাত সরিয়ে উঠে বসেছে। কি মনে করে আর্সেলকে জড়িয়ে ধরে। আর্সেল কেমন যেন অনুভূতি হয়। কই তিথি ধরলে তো এমন লাগে না। আমি আপনাকে ভালোবাসি আর্সেল। প্লিজ আমাকে আর একা করে দিবেন না। এবার একা হলে আল্লাহ আমাকে নিজের কাছে না নিয়ে গেলে আমার যে সুইসাইড করা ছাড়া উপায় থাকবে না। আমি একজন যার সাথে কিনা পুরো দুনিয়া ২ নম্বরি করছে। প্লিজ শান্ত হন। আমাকে কিছুদিন সময় দিন। আমার অবস্থা হয়তো কেউ বুঝবে না। আমি কোন পরিস্থিতিতে আছি সেটা সবার বোধগম্যর বাইরে। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আপনি প্রয়োজনে ওই মেয়েকে ছাড়তে না পারলেও বিয়ে করে নিন। তার সাথে থাকবেন। শুধু আমার থেকে একদম আলাদা হবেন না। আমি চাই না আমার স্বামী আর পাপ করুক। আমি আপনাকে ২য় বিয়ের অনুমতি দিলাম। আরসাল নিজের বুক থেকে আলিজাকে ছাড়িয়ে নিয়ে এক পলক চেয়ে থাকে। কি অদ্ভুত মেয়েটা। নিজের বরের বিয়ের অনুমতি দিচ্ছে শুধুমাত্র তাকে যেন না ছাড়া হয় তাই। আচ্ছা এখন চলুন কিছু খেয়ে ওষুধ খেতে হবে, না হলে জ্বর কমবে না। আপনি বলুন আমাকে ছাড়বেন নাকি? ছাড়ব না। কথা দিন? আচ্ছা কথা দিলাম। কথা শেষ করে আলিজা আরসালকে জড়িয়ে ধরে। আরসাল চমকে ওঠে। কি অদ্ভুত মেয়ে! এভাবে কেউ কাছে এসে কেমন হৃদস্পন্দন বেড়ে গিয়েছে তার। সকালে ৮টা বেজে যাওয়ায় তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে নিয়ে রুমে প্রবেশ করে আলিজা। খাবার টেবিলে লেগে আরসালের মাথায় হাত বুলিয়ে ডাকতে থাকে। আরসাল ধীরে, ধীরে চোখ খুলে পাশে আলিজাকে দেখে তাড়াতাড়ি উঠে পড়ে। আপনি? হ্যাঁ। আমি নয়তো কে থাকবে? ৮টা বেজে গিয়েছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে নেন। কলেজ যেতে হবে না? হ্যাঁ। কিন্তু আপনি তো জ্বর ছিল। আপনি এত তাড়াতাড়ি উঠেছেন কেন? আমার জ্বর? হ্যাঁ। রাতে তো আপনার খুব জ্বর ছিল। রাতে কিছু খেয়ে ওষুধ খেতে বললাম, কিন্তু আপনি তো এমনি তখন ঘুমিয়ে গেলেন। মনে নেই আপনার? না তো। আমার মাঝে, মাঝে রাতে জ্বর আসে। হ্যাঁ, কেন কি হয়েছে? না তেমন কিছু না। রুমে এসে দেখি একা, একা কথা বলছেন। ও আচ্ছা, এখন যান ফ্রেশ হয়ে এসে নাস্তা করে কলেজে যান। দুপুরে তাড়াতাড়ি বাসায় আসবেন। তাড়াতাড়ি কেন? একটু বের হতে ইচ্ছে করছে। কোথায়? আশেপাশে ভালো কোনো জায়গা নেই বা ভালো রেস্টুরেন্ট? আছে। একটা কোথাও নিয়ে যাবেন? তাহলেই হবে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। আরসাল বিছানা থেকে উঠে ওয়াশরুমে যেতে থাকে। আর ভাবে তার মানে রাতের কোনো কথাই আলিজার মনে নেই। কিন্তু যা বলেছে তা কি সত্যি? সে কি সত্যিই ভালোবেসে ফেলেছে? আগের থেকে আজকেও আলিজাকে অন্যরকম লাগছে। এতদিন নিজের থেকে তেমন কথা বলেনি। আর আজ একদম চেঞ্জ। দুপুরবেলা খাওয়া-দাওয়া করে শুয়ে আছে। আরসাল প্রতিদিন বাসায় আসতে, আসতে ৩টা বেজে যায়। আলিজা রুমে শুয়েছিল, এমন সময় ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখে তার ছোট মা কল দিয়েছে। উনি তো কল দেয় না। আলিজা তবে কি? কি মনে করে কল দিয়েছে? কল রিসিভ করে সে। আলিজা, জি। কি হয়েছে? হাঁপাচ্ছেন কেন? প্লিজ তুমি বাসায় এসো। আমি পুলিশকে খবর দিয়েছি। কি হয়েছে? এক লোক আরিশকে তুলে নিয়ে গেছে। মানে? কিভাবে? কখন? কি বলছেন আপনি? সামনের দোকানটায় গেছে। ওকে দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে জিনিস কিনছিলাম। তখন একটা গাড়ি এসে আরিশকে নিয়ে গেল। আমার আরিশ। কান্না করবেন না, আমি আসছি। পুলিশ সাথে, সাথে সাথে জানিয়েছে। গাড়ির নাম্বার খেয়াল করছেন তো? হ্যাঁ, আমি পুলিশকে জানিয়ে দিছি। তুমি প্লিজ কিছু মনে করো না। আমার ছেলেটাকে কারা নিয়ে গেল? আপনি বাসায় থাকুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, প্লিজ তাড়াতাড়ি এসো। হ্যাঁ, হ্যাঁ, আমি আসছি। চলবে। আসল টুইস্ট এখান থেকেই শুরু হবে। পুরনো ডাকবাক্স, ভাগ্যবতী বউ। গল্পটা ভালো লাগলে পর্ব 1, গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।